বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমরা 1.7.2 যান্ত্রিক শক্তির নিত্যতা এই বিষয়ে আলোচনা করব। তো এর আগের চ্যাপ্টারে কিন্তু আমরা অলরেডি শক্তি সম্পর্কে কিছু ধারণা পেয়েছিলাম, গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কে জেনেছিলাম। তো আজ আমরা দেখব যে যান্ত্রিক শক্তির নিত্যতা এই বিষয়টি দিয়ে কী বোঝাতে চাওয়া হচ্ছে। তো চলো যাওয়া যাক আমাদের মূল পাঠে। দেখো, খেয়াল করো এখানে কি বলেছে। যান্ত্রিক শক্তির নিত্যতা। তো আগের শ্রেণীতে আমরা শক্তির নিত্যতা বিষয়টি জেনেছিলাম। তো এই নীতি অনুসারে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল এক রূপ থেকে অন্য রূপের পরিবর্তন ঘটে। তারপরে কি বলছে দেখো, গতিশক্তি ও বিভব শক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি নামে ডাকা হয়। এরপরে কি আছে, তো যান্ত্রিক শক্তি ছাড়া অন্য কোনো উপায়ে শক্তির পরিবর্তন না হলে নিশ্চয়ই মোট যান্ত্রিক শক্তির পরিমাণ একই থাকবে। এই বিষয়টাকে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে পারি। তো আমরা একটি বস্তুকে কিছু দূরত্বে উপরে উঠিয়ে নিচে ফেলে দিলে সেটি গতিশীল হতে থাকবে। তো শুরুতে বস্তুটির কোনো গতি নেই, তাই পুরোটাই হচ্ছে বিভব শক্তি। একটু পরে নিচে নামার ফলে উচ্চতা কমে গেলে বিভব শক্তি কমবে, অন্যদিকে গতি বাড়বে, তাই গতিশক্তি বাড়তে থাকবে। তো এভাবে যখন একেবারে নিচে এসে পড়বে তখন দেখা যাবে যে পুরোটাই হচ্ছে কি গতিশক্তি। তো অর্থাৎ যেটুকু বিভব শক্তি খরচ হয়েছে ঠিক সেটুকু গতিশক্তি অর্জিত হয়েছে। তো এটি হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। তো ঠিক আছে, এখন নিত্যতা মানে কি? একই রকম থাকা, এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে বোঝাচ্ছে বিভব শক্তির একটা হচ্ছে বিভব শক্তি, আরেকটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তিরই আরেক নাম হলো যান্ত্রিক শক্তি। যাই গতিশক্তি তাই হচ্ছে যান্ত্রিক শক্তি। ফর এক্সাম্পল, এই কলমটা, এটা একটা বস্তু, মনে করে এটা মাটিতে আছে। এখন আমি করলাম কি, এর উপরে বল প্রয়োগ করে এটাকে উপরের দিকে উঠাতে থাকলাম। তো আমি এই যে বস্তুটি যে গতিশীলকে করলাম, তাহলে এর মধ্যে কি ধরনের শক্তি সঞ্চিত হলো? যান্ত্রিক শক্তি সঞ্চিত হলো। গতিশক্তিরই অপর নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে একে এর অবস্থান পরিবর্তন করে নিয়ে একটা উচ্চতায় নিয়ে গেলাম। মনে করো এই যে এই উচ্চতায় নিয়ে গেলাম, তখন আমরা কি বলবো যে এটা কি ধরনের শক্তি? তখন আমরা বলবো যে এখানে বিভব শক্তি কাজ করছে। মানে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়ার পরে তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেটাকে আমরা কি বলবো? বিভব শক্তি বলবো। ঠিক আছে, সো বি ভেরি ভেরি কেয়ারফুল, এই দুইটাকে গুলিয়ে ফেলা কিন্তু যাবে না। যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে বোঝানো হচ্ছে যে একটি কাজের শুরুতে যে শক্তি ব্যয়িত হয় এবং শেষে যে শক্তি থাকে, এই মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। অর্থাৎ একটি ব্যবস্থায় মোট শক্তির কোনো পরিবর্তন হয় না, এটাকেই বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। এখন ঘটনা হচ্ছে এই যান্ত্রিক শক্তির নিত্যতার ক্ষেত্রে বিষয়টিকে ব্যাখ্যা করতে গেলে আমরা এখানে একটা জিনিস, এই যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে একটি টেবিল থেকে 5 কেজি ভরের একটি বস্তুকে নিচের দিকে আমরা ফেলে দিলাম। তাহলে প্রথমে বস্তুটি এ অবস্থানে আছে, কিছু সময় বাদে মনে করো যে বি অবস্থানে আছে, তারপরে সি অবস্থানে আছে। তো বস্তুটা যখন এই অবস্থানে আছে তখন তার মধ্যে কিন্তু শুধুমাত্র বিভব শক্তি আছে, অর্থাৎ ইপি, শুধু পোটেনশিয়াল এনার্জি আছে, তার মধ্যে কিন্তু কোনো গতিশক্তি নেই। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো যে ইকে এর পরিমাণ হচ্ছে 0। তাহলে মোট শক্তি হবে ইপি প্লাস ইকে। একইভাবে তুমি যদি বি বিন্দুতে কল্পনা করো, এখানেও কি সে গতিশীল অবস্থায় আছে, সে নিচের দিকে পড়ছে। তাহলে তার মধ্যে কি আছে? একটা যান্ত্রিক শক্তি, দুঃখিত, নিচের দিকে যে শক্তিটা অর্থাৎ বিভব শক্তি, সে তো নিচে পড়তেছে, গতিশীল আছে, তাহলে তার মধ্যে যে সঞ্চিত শক্তি অর্থাৎ ইকেও আছে, আবার এই বিন্দুতে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় তার মধ্যে বিভব শক্তিও সঞ্চিত আছে। তাহলে সেখানেও দুইটা শক্তির একটা যোগফল আমরা কিন্তু পাবো। এখন মনে করো ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে সি বিন্দুতে, সেখানেও কিন্তু তার পুরো শক্তিটাই তখন মোটামুটি কি বিভব শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আস্তে আস্তে গতিশক্তি, মানে তখন কিন্তু টোটাল শক্তিটাই প্রাথমিকভাবে গতিশক্তি, আর এই মুহূর্তে কিন্তু তার একটা বিভব শক্তিও আছে। তো আমরা যদি সেখানেও কিন্তু এই যোগফল নির্ণয় করি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখব এখানে যোগফল করে যা পাবো এখানেও যোগফল করে তাই পাবো, এখানেও যোগফল করে তাই পাবো। তাহলে একটি বস্তুকে ভূপৃষ্ঠের অভিকর্ষ বলের বিপরীতে আমরা যদি উপরে উঠাই তাহলে তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত থাকে। এটাকে যদি আমরা নিচের দিকে ছেড়ে দেই তাহলে গতিপথের প্রত্যেকটা মুহূর্তে তার মধ্যে বিভব শক্তিও থাকে, গতিশক্তিও থাকে, এবং সেই যে দুই শক্তির গুণ যোগফল প্রত্যেকটা ক্ষেত্রে একই হবে। এই ঘটনাটাই হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা।
ঠিক আছে, তো আমাদের এখানে উদাহরণটা একটু দেখি। বলছে একটি বস্তুকে চিত্রে এ বিন্দু থেকে ফেলে দেওয়া হলো। এ বি এবং সি বিন্দুতে বস্তুর মোট শক্তি কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এ বিন্দুতে বস্তুটি মনে করো একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। কত উচ্চতায়? 2 আর 2 4 মিটার উচ্চতায় আছে। তাহলে বিভব শক্তি, কারণ এ বিন্দুতে তো বস্তুটা স্থির অবস্থায় আছে, তাই না? যেহেতু এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে এখানে বিভব শক্তি mgh হবে। বস্তুর ভর 5 কেজি, অভিকর্ষ ত্বরণ 9.8, আর উচ্চতা হচ্ছে 4 মিটার, মানে 196 জুল। কিন্তু এ বিন্দুতে বস্তুটির গতিশক্তি নেই, হ্যাঁ, কারণ সে গতিশীল নেই। তাহলে ওখানে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু বস্তুর ভর এম, আর তার গতি হচ্ছে 0, তার মানে টোটালটা 0। তাহলে আমরা যদি এই বিভব শক্তি আর গতিশক্তিকে যোগ করি, তাহলে সেখানে মোট শক্তি হবে mgh প্লাস হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 196 প্লাস 0 ইকুয়াল টু হবে 196 জুল। আচ্ছা, গেল এটা। এখন আমরা এখানে এ বিন্দুর জন্য যে কাজটা আমরা এখানে করলাম, অর্থাৎ এ বিন্দুতে আমরা কি করলাম? বস্তুর বিভব শক্তি বের করলাম, গতিশক্তি বের করলাম, যোগ করলাম। একইভাবে বি বিন্দুতেও আমরা কি করব? তার বিভব শক্তি বের করব, গতিশক্তি বের করব, এবং তোমার দুটাকে যোগ করব। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি mgh, এখানে বস্তুর ভর m, অভিকর্ষ ত্বরণ, আর সে 2 মিটার উচ্চতায় আছে, তাহলে 98 জুল। আর এখানে আমরা কি করেছি? গতিশক্তি বের করেছি। তো যেহেতু গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তো তাই আমাদেরকে ভি স্কোয়ারের মান বের করতে হবে। এখন ভি স্কোয়ারের মান আমরা কিভাবে বের করব? দেখো, আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন বস্তুটা কি ওই অবস্থানে কি অবস্থায় ছিল? তার আদি অবস্থান থেকে, যেখান থেকে সে পড়তেছিল, অর্থাৎ শুরুতে তার বেগ ছিল 0, তার মানে ইউ এর মানটা হয়ে যাচ্ছে কত? 0। তার মানে এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? ভি স্কোয়ার ইকুয়াল টু 2as। ওকে, তাহলে 2 রইল। আচ্ছা, ওই ত্বরণটা তো বের করতে হবে, ত্বরণটা তো আমাদের জানা নেই, ঠিক আছে? তো এখানে ত্বরণ মানে কোনটা? অভিকর্ষ ত্বরণ, মানে 9.8, মানে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? জি ব্যবহার করছি। আর তার সাথে হচ্ছে এস, কতটুকু দূরত্ব সে পাড়ি দিয়েছে? 2 মিটার। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে 39.2 মিটার পার সেকেন্ড, দুঃখিত, মিটার পার সেকেন্ড হবে, আমি স্কোয়ার লিখে ফেলেছি। তাহলে আমরা কি পেলাম? আমরা কিন্তু গতিশক্তিটা শুধু ভিটা পেলাম। তাহলে এবার হাফ এম ভি স্কোয়ার বের করব। ভি স্কোয়ার যেহেতু বের হয়ে গেছে, এটাও যদি বের করি, তাহলে সেখানে যোগ করলে পাবো আমরা কত? দেখো, হাফ এম ভি স্কোয়ারের মান হচ্ছে 98 জুল। তাহলে মোট শক্তি কত হবে? মোট শক্তি হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি, অর্থাৎ 196 জুল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে 196 জুল, আবার এখানেও কিন্তু কি টোটাল 196 জুল। তাহলে দেখা গেল যে এ বিন্দুতেও মোট শক্তির পরিমাণ ছিল 196 জুল, এবং বি বিন্দুতেও মোট শক্তির পরিমাণ 196 জুল। তাহলে আমরা যদি এখন সি বিন্দুতে চিন্তা করি, তাহলে সি বিন্দুতে কিন্তু বস্তুর বিভব শক্তি থাকবে না, কারণ এটা কিন্তু ভূমিতে, তার মানে তার উচ্চতা হচ্ছে কত? 0। যেহেতু তার উচ্চতা 0, তাই টোটালটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, একই পদ্ধতিতে আমরা এবার গতিশক্তিটা বের করি। গতিশক্তি করে দেখা গেল 196 জুল। তাহলে আমরা মোট শক্তি হচ্ছে mgh প্লাস 196 জুল, দ্যাট মিনস 196 জুল। তাহলে দেখা গেল যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তেও মোট শক্তির পরিমাণ কি ছিল? একই ছিল। তাহলে আমরা এভাবে বলতে পারি যে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রত্যেক বিন্দুতে যান্ত্রিক শক্তির মোট পরিমাণটা কি হবে? একই হবে, সমান হবে। আর এই ঘটনাটাকে আমরা বলছি শক্তির নিত্যতা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তো একটা জিনিস খেয়াল করো, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট উদাহরণ হিসাব করে দেখে ফেলেছি যে যান্ত্রিক শক্তির নিত্যতা আসলেই বজায় থাকে। আচ্ছা, একটি উচ্চতা থেকে কিছু ফেলে দেওয়া হলে উচ্চতার সঙ্গে বিভব শক্তি এবং গতিশক্তি কিভাবে পরিবর্তিত হয়, কিন্তু মোট শক্তি যে পরিবর্তিত হয় না সেটি পাশের গ্রাফে দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে আমরা কি দেখিয়েছি দেখো, আমরা উচ্চতা, ঠিক আছে, 0 থেকে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আর শক্তির পরিমাণটা দেখো উপর দিকে বৃদ্ধি পেয়েছে, 50, 100, 150, 100। ঠিক আছে, তাহলে উচ্চতা যত বেড়েছে, দেখো উচ্চতার সাথে সাথে কিন্তু মোট শক্তির পরিমাণ ঊর্ধ্বগামী হয়েছে, কিন্তু বিভব শক্তির পরিমাণটা কি হয়েছে? নিম্নগামী হয়েছে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে এটা ঠিক যতটুকু বেড়েছে এই গ্রাফটাও কিন্তু ঠিক ততটুকু হারেই কমেছে। তাহলে দেখা যাচ্ছে যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় গতিশক্তি এবং বিভব শক্তি এই দুইটির মোট পরিমাণের যোগফল একই হবে। ঠিক আছে, তারপরে চলে আসো, এখানে চিন্তার খোরাকে বলেছে যে উচ্চতার পরিবর্তে সময়ের বিপরীতে এই গ্রাফটি যদি আঁকা হতো সেটি দেখতে কেমন হতো।
তো মনে করো আমরা যদি উচ্চতা না লিখে এখানে যদি আমরা সময় আঁকতাম, এই দিকটায় যদি আমরা সময়কে রাখতাম, তাহলে আমাদের গ্রাফটা কেমন হতো। তাহলে একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো যে আমরা কিন্তু যখন উচ্চতার পরিবর্তকে শক্তিকে সংজ্ঞায়িত দেখিয়েছি, চিত্রে অঙ্কন করেছি, তখন কিন্তু উভয়েরই মানে এ যে হারে বৃদ্ধি পাচ্ছে এ সে হারে কিন্তু নিচের দিকে কি হ্রাস পাচ্ছে। এখন আমরা যদি সময়কে এখানে ব্যবহার করতাম তাহলে সেটা কিভাবে হতো সেটা তোমাদেরকে করতে হবে। তো এই যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, এই চ্যাপ্টারের আলোকে তোমরা সেটা বাসায় নিজেরা করার চেষ্টা করবা এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে তোমার কাজ এবং আমার কাজ যদি মেলে তার মানে মনে করতে হবে তুমি জিনিসটা সুন্দরভাবে শিখতে পেরেছো। তাহলে অবশ্যই নিজের মতো চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 2 তাপমাত্রা এবং তাপ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে, কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর অবশ্যই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে অ্যাড হয়ে যাও, ভার্চুয়াল স্কুলের ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তো ঠিক আছে, আরেকটা কথা, বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।